আমার বাবা গহনাগুলো এক এক করে খুলে সবাইকে দেখালো। তারপর আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নে, রিখিয়াকে ভিতরে নিয়ে পরিয়ে দে। এইগুলোও নিয়ে যা, এখানে বিয়ের সব কিছুই আছে, সাজিয়ে দিবি সুন্দর করে। আমি তাকিয়ে দেখলাম বাবা একটা বড় ব্যাগ দেখাচ্ছে। আমি আস্তে আস্তে গিয়ে ব্যাগটা হাতে নিলাম। হাতে নিয়ে মনে হচ্ছে বিয়ের যাবতীয় জিনিসপত্রই ওনারা কম কম করে হলেও নিয়ে এসেছেন। মানে বিয়ে আজকেই হয়ে যাবে, ওনারা এটা জানতেন। আমি আপু আর ব্যাগ সহ ভিতরে যেতেই আপু দরজার কপাট আটকিয়ে আমাকে চেপে ধরে বলল, বাবা এটা কি করলো? আমি নিশ্চিত ইমরানকে বাবা প্রতারণার নাটক করতে বাধ্য করেছে। সব বাবার কাজ। বাবা ইশারাটাতে সব কিছু হয়েছে। যা চেয়েছেন তাই করে চলেছেন। বাবা আমার সাথে খুব খারাপ করছে তিথিয়া। আমি আপুর হাতটা ছাড়িয়ে আপুকে বসালাম। আস্তে আস্তে মাথায় হাত বুলিয়ে বললাম, আমার কথা শোনো আপু, আমাদের বাবা রাগী হতে পারে, কিন্তু ভুল কিছু করার মানুষ নন। যা করছে তাতে তুমিও সন্তুষ্ট হবে। দেখো, আমিও কিন্তু প্রথম বিয়েতে রাজি ছিলাম না। বাবার সম্মান বাঁচাতে আমাকে বিয়ের জন্য বাধ্য করেছিল। আমি তো এখন অখুশি না, বরং আমার মনে হয় যা হয়েছে ভালোর জন্য হয়েছে। হয়তো ওনার সাথে আমার মিল লেখা ছিল। বাবার জন্য আমি একটা ভালো মানুষ পেয়েছি, এমন কাউকে নাও তো পেতে পারতাম। আপু তার মাথায় রাখা আমার হাতটা সরিয়ে বলল, কিচ্ছু ভালো হয়নি। আমি হয় ইমরানকে চাই, আর নয়তো তোর স্বামীকে। ওই লোককে আমি বিয়ে করতে পারবো না। জোর করে বিয়ে দিলেও দেখিস আমি থাকবো না। বাবার সম্মান আগে পরে যাবেই যাবে। উনি খুব শিয়ানা ভাবছে নিজেকে। ইমরানকে উনি ছিনতাইকারী বলে নিজেই আমাকে গহনা ছিনতাই করেছে। সব বাবার ফন্দি। আমি রেগে গেলাম। আপু বাবাকে নিয়ে এত খারাপ কথা কি করে বলছে? যেই বাবা এতগুলো বছর আমাদেরকে এত ভালোবেসে বড় করেছে, আর বড় হয়ে কিনা একটা ছেলের জন্য বাবাকে এভাবে বকাঝকা করছে। আমি আপুর সামনে দাঁড়িয়ে বললাম, বলেছি না বাবা যা করছে ভালোর জন্য করছে। এক্ষুনি উঠে দাঁড়াও, শাড়ি পরো। আমি যেমন তড়িঘড়ি করে কোনো রকম বিয়ের জন্য বসে পড়েছিলাম, তুমিও সেটাই করো। তোমাকে সুন্দর করে সাজানো রুচি আমি পাচ্ছি না। আমি পারবো না তোমাকে সাজাতে। তোমাকে আমার বড্ড অচেনা লাগে আপু। 2 দিনে তুমি আর আগের তুমিতে নেই। আপু নাক ফুলিয়ে দাঁত কিরমিরিয়ে আমার দিকে তাকালো। আমি আপুর থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নিলাম। আপু শাড়িটার ভাঁজ খুলতে খুলতে বলল, মাত্র 2 দিন। মাত্র 2 দিনে আমি সবার শত্রু হয়ে গেছি। কে কোন উদ্দেশ্যে নিয়ে আমার সাথে কথা বলছে টেরই করতে পারছি না। কেউ নাই আমার। ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখে নিব আমার দরকার কার কার লাগে। বিয়ে আমি করব। ওরা অনেক বড় লোক না? আমার তো অনেক দাপট থাকবে। আমিও দেখে নিব এই পরিবারের প্রতিটা সদস্যকে, তাদের কোনো প্রয়োজনে আমাকে লাগে কিনা। সব কিছু মনে আছে আমার। আমাকে করা একটা একটা বেজ্জতি আমি কলিজায় গেঁথে রেখেছি। সব সমানে সমানে হিসাব হবে বলে আপুর আগে শাড়ি কোনো রকম পেঁচাতে লাগলো, আর গয়নার বক্সটা খুলে আরও বিশ্রীভাবে বিড়বিড় করতে লাগলো। সবগুলো মিনিট 10-এর মধ্যে পড়ে বলল, চল বিয়ে করব, আয় আমার সাথে, চল বাইরে চল, তাড়াতাড়ি চল। আমি ঘন ঘন চোখের পাপড়ি ফেলতে ফেলতে আপুর সাথে বের হলাম। আপুকে ভীষণ হিংস্র লাগছে, ভীষণ ক্ষুব্ধ হয়ে উঠেছেন। আপুকে আমি ধরে ধরে নিয়ে যাওয়ার কথা, কিন্তু আপুই আমাকে ধরে নিয়ে যাচ্ছে। এই মানুষটা এমন হয়ে গেল কেন? এদিকে আমাদেরকে এত তাড়াতাড়ি ফিরতে দেখে আব্বু হেসে ফেলল, আর সবাইকে উদ্দেশ্য করে বলল, আরে আরে, ওরা এসে গেছে যে। তাহলে আপনারা কাজীকে বিয়ে পড়ানোর কাজ শুরু করতে বলুন। পাশ থেকে এই কাজী নড়ে চড়ে উঠল। এরপর কাজী সাহেব খাতা খুলে বিয়ের কার্য শুরু করে দিলেন। আমি আপুর চোখের দিকে তাকাতে পারছিলাম না। লাল টকটকে হয়ে আছে, তাকালেই মনে হয় খেয়ে ফেলবে। এত জেদ একটা মেয়ের মধ্যে থাকলে কেমনে কি না জানি পরবর্তীতে কি না কি করে বসে। আপাতত আমার চুপ থাকা ছাড়া কোনো গতি নেই। আমার স্বামীও নীরব হয়ে তাকিয়ে আছে। তবে আপুর কিছু কথার যুক্তি আছে। বাবার আচরণটা আমার কাছে বেশ সন্দেহজনক লাগছে। বাবা কিভাবে গহনা ফেরত পেল এটা সবাইকে ভাবিয়েছে, কিন্তু কেউ সাহস করে এখনও জিজ্ঞাসা করতে পারছে না
বাবা যদি ওই ছেলেটাকে এমন কাজ করতে বাধ্য করে থাকে তাহলে নিঃসন্দেহে আপুর রাগটা স্বাভাবিক। সেখানে বাবা যতই বুঝাক যে তিনি ভালোর জন্য করেছেন, আপু মানবে না। আপু বলবে যে সে একটা মানুষের সাথে সুখে থাকতে চেয়েছিল, কিন্তু বাবা তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে। এইদিকে আমরা বিস্তারিত জানি না। মা আপুর দিকে তাকিয়ে ব্যাপারটা বোধহয় আঁচ করতে পারছিল, তাই আমার দিকে চোখ পড়তেই ওনার কাছে আসতে ইশারা করলো। আমি গুটিসুটি পায়ে মার কাছে আসতেই মা আমার কানের কাছে ফিসফিস করে বলল, রিখিয়া এমন সাপের মতো ফনা তুলে বসে আছে কেন? কি হয়েছে? তোকে কিছু বলেছে? আমি মিট করে হেসে বললাম, বলেছে বিয়ের পরে আমাদেরকে দেখে নিবে। আমরা সবাই যে আপুর সাথে প্রতারণা করছি এর হিসাব চুকাবে। মা ভ্রুকুসকে বলল, কে প্রতারণা করেছে? উল্টো ওই তো আমাদের সম্মান। আমি আম্মুকে থামিয়ে দিয়ে বললাম, বিয়েটা হোক, সব ঠিক হয়ে যাবে। বিয়ে সুন্দর মতোই হলো। আপুও কবুল বলতে দ্বিধা করেনি। কে জানে আপুর মাথায় কী চলছে। বিয়ে হওয়ার পরে দোয়া হলো, মিষ্টি বিতরণ হলো। কিছু সময়ের মধ্যে এলাকায় জানাজানি হয়ে গেল যে আপুর বড় বাড়িতে বিয়ে হয়ে গেছে। সবাই অবাক হয়ে ঘটনার সত্যতা যাচাই করতে এলো। সবাই যখন দেখলো সত্যি আপুর ভালো জায়গায় বিয়ে হয়ে গেছে, কেউ কেউ ঈর্ষার চোখে কিছুক্ষণ আপুকে দেখে আরেকজনকে বলতে বাড়ির দিকে ছুটে গেল। কেউ কেউ এখন এসে আবার প্রশংসাও করছে। অথচ আমাকে স্পষ্ট মনে আছে তাদের মধ্যেই কয়েকজনের সেদিন আপুকে যাচ্ছে তাই বলেছিল। আপু এদের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সাথে হাসছিল আর নতুন জীবনের দোয়া চাচ্ছিল। আপুর আচরণ কিছুটা স্বাভাবিক দেখছিলাম, আবার প্রতিশোধ পরায়ণও বটে। বিকেল গড়াতেই বরপক্ষ বলল, আচ্ছা আমাদের ছেলে আজকে এখানেই থাকুক, নতুন বউয়ের সাথে পরিচয় হোক, আর আমরা বাড়িতে গিয়ে খুব দ্রুত একটা আয়োজনের ব্যবস্থা করি। আর আপনারা জানেন আমরা বিয়েটা কারণবশত তাড়াতাড়ি করিয়ে নিয়েছি। কয়েকদিনের মধ্যে অনুষ্ঠান করে মেয়েকে আমাদের ঘরে নিব। কথাবার্তা বলে তারা বিদায় নিবে। এই সময় আমার আপুর কানে গেল এই কথা। ভিতরের রুম থেকে দৌড়ে বের হলো। তারপর বাইরে এসে জোরে চিৎকার করে করে বলল, মানে কি এসবের? আমাকে বিয়ে করিয়ে এখানে রেখে যাবেন, এটা কেমন কথা? আমি এখানে এক মুহূর্ত থাকতে চাই না। আমাকে আমার স্বামীর বাড়িতে নিয়ে যান। কোনো অনুষ্ঠান লাগবে না। আজকে বিয়ে হয়েছে মানে আজকেই আমার শ্বশুর বাড়ি যাওয়ার কথা, আর আমি যাবই। আপুর এই কথা শুনে শুধু বরপক্ষ না, এখানে উপস্থিত সবাই হা হয়ে গেল। নতুন বউ যখন চেঁচিয়ে চেঁচিয়ে বলছে যে তাকে আজই শ্বশুর বাড়ি নিয়ে যেতে হবে, তখন আশেপাশের মানুষজনদের অবাক হওয়া ছাড়া কী বা করার আছে। তবে কেউ কেউ নিজের মুখটা আসলে ঢেকে রেখেছে, যেন তাদেরই এত লজ্জা লাগছে। এদিকে আমরা অপেক্ষা করছি আপুর শ্বশুর শাশুড়ির জবাব কি হয় তা দেখার জন্য, কিন্তু ওনারা চুপচাপ দাঁড়িয়ে আপুর সাহস ভরা মুখের দিকে তাকিয়ে আছে। আপুর যে পরিমাণের তুলনায় একটু বেশি সাহস, তাতে কারোরই সন্দেহ নেই। কেননা সে বাড়ি পালিয়ে ফেরত আসা এক অক্ষত নারী। যে ভয়টা পাওয়ার কথা ছিল সেটাও উনি পায়নি, তাই সাহস আরও তীব্র হয়েছে তার। এদিকে আপুর বরকে দেখলাম তার বাবার কানে কানে ফিসফিস করে কিছু বলছে। তিনি আবার তার স্ত্রী কানে কানে সেটা বললেন। এরপর ওনাদের সবার মুখে হাসির রেখা ফুটে উঠল। আর আমার আপুর শ্বশুর হাত বাড়িয়ে আপুর দিকে এগিয়ে আসতে আসতে বলতে লাগলো, আরে মা আমার, আগেই বলতে পারতে এই কথা। আমার মেয়ে আমার ঘরে যাবে, এতে এত আয়োজনের কি আছে? আমিও কি বোকা যে? চলো আজই চলো আমাদের সাথে। আয়োজন করলে পরে করব, সমস্যা নাই। আমার আপু একবারের জন্য মা বাবার দিকে ফিরে তাকালো না। সে হাসি মুখে তাদের আগে আগেই ঘর থেকে বের হতে লাগলো। আম্মু পেছনে পেছনে গিয়ে বলতে লাগলো, সুন্দর করে চলিস মা, রাগারাগি কম করবি বুঝেছিস? আমার সাথে অন্তত কথা বলতে ভুলে যাস না। আপু নাক ফুলিয়ে মুখ ফিরিয়ে নিল। আমার স্বামী আমাকে পিছন থেকে ধাক্কা দিয়ে আপুর কাণ্ড দেখিয়ে চোখ মুখ বন্ধ করে হাসছে। আমিও হাসতে লাগলাম। তবে বাবা একদম স্বাভাবিক, যেন আপুর এমন আচরণ উনি আগে থেকে আশা করছিলেন। তাই আর আপুকে আলাদাভাবে বিদায় দিতে গেলেন না। দিতে গেলে যদি বাবার সাথে রাগারাগি করে বসে, বাবা অপমানিত হবেন। অন্যদিকে আমার আপু সুন্দর করে গাড়িতে বসে শেষ ভাগেও কারোর দিকে না তাকিয়ে চলে গেল। আমি, মা আর আমার স্বামী একসাথে গিয়ে বসলাম বাবার কাছে।
বাবা আমাদেরকে বসতে দেখে একটু বিব্রত হলেন। মাকে ইশারা করে বললেন, এসব জিনিসপত্র কি অগাছুলো দেখেছো? তুমি এখানে এসে বসে পড়লে কেন? যাও কাজ করো। বাবার এই কথাকে মা পরোয়া না করে বলল, ওই গয়না আপনি কোথায় পেয়েছেন বলুন আমাদের। রিখিয়া বলছিল যে সব ছিনতাই হয়ে গেছে, সে এগুলো নিয়ে গিয়েছিল আর আসার সময় খালি ফিরে এসেছে। আমরা সবাই দেখেছি এবং শুনেছি, কিন্তু আপনার কাছে আসলো কিভাবে? দেখেছেন মেয়েটা এসব কাণ্ডে কতটা রেগে গেছে, একবার ফিরেও তাকায়নি। সে ভাবছে এসব পরিকল্পিত। বাবা হাসতে হাসতে পেপারটা হাতে তুলে চশমাটা চোখে ভালো করে এঁটে নিলেন। আমরা বুঝতে পারছিলাম বাবা আমাদের এড়িয়ে যেতে চাইছেন, তবুও আমার মা নাছোড়বান্দা। উনি আবার প্রশ্ন করলেন, ওই ছেলেটা যে বলছিল, মানে রেখিয়া যার সাথে পালিয়ে যেতে চাইছিল, তাকে নাকি কেউ বাধ্য করছে, সেটা কি আপনি ছিলেন? আপনি কি এসব করেছেন? বাবা পেপার দিয়ে নিজের মুখ ঢেকে নিলেন। মা কিছুক্ষণ ধুম মেরে বসে রইল, আর আমার স্বামী আমাকে ইশারা করলো এখান থেকে উঠে যেতে। আমিও ওনার কথা মতো উঠে দাঁড়ালাম। বাবা এবার পেপারটা টেবিলে রেখে নড়েচড়ে বললেন, ওই ছেলেটার নাম যেন কি? মা দ্রুত বলে উঠল, কে? ইমরান? বাবা মাথা নেড়ে বললেন, হ্যাঁ হ্যাঁ ইমরান। ওই ছেলেটা না আসলে একটা বদ, ওরে এমন শিক্ষা পাওয়াটাই উচিত ছিল। মা উঠে বাবার কাছে গিয়ে বসলো। আমি আবার বসে পড়লাম। উনিও আগ্রহ নিয়ে আমার পাশে বসেছেন। বাবা চশমা খুলে টেবিলে রেখে ফ্লোরে নজর করে বলতে লাগলেন, আমি সব সময় মাথা গরম করে রাখি, তা ঠিক, কিন্তু এতটাও অবুঝ না যে মেয়ে আমার চিন্তা করেনি বলে মেয়ের চিন্তা আমি করব না। রিখিয়া যখন বাড়ি থেকে বের হলো তখনই আমার কানে খবর এসেছিল আমার মেয়ে পালিয়েছে। আর আমি তখন ফোন করে বাজারে সিরিয়ালে থাকা প্রতিটা সিএনজিকে বলে দিয়েছি রিখিয়া যেখানে যেতে চাইবে কম টাকায় নিয়ে যেতে এবং তাকে সর্বক্ষণ খেয়াল রাখতে। আমি তার সেই কাজের জন্য তাকে অর্ধ মাসে ইনকামের সমান টাকা দিব। আর তখন সিরিয়ালে ছিল আকবরের সিএনজি। আকবরকে তো তুমি চিনো, রফিক স্যারের ভাইপো। ও আমাকে চিনে এবং খুব মানে। প্রবাদ জীবন ছেড়ে এসে এখন সিএনজি চালায়। তো আমি আকবরকে ফোন করে সব বলে দিলাম। আমার কথা মতো আকবর রিখিয়াকে জিজ্ঞাসা করে নিল কোথায় যেতে চায়। তারপর আকবর তাকে সেখানে নিয়ে গেল। তারপর গাড়ি এক জায়গায় রেখে লুকিয়ে লুকিয়ে ওকে দেখতে লাগলো। রিখিয়া ইমরানের জন্য অপেক্ষা করছিল। প্রায় 2 ঘন্টা পরে নাকি ইমরান আসলো। রিখিয়াকে সাথে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলো। আকবর সব নজরদারি করছিল। তারপর সেখান থেকে বের হয়ে ইমরান রিখিয়াকে একটা পার্কে বসিয়ে কোথায় যেন চলে গেল। বেশ খানিকক্ষণ পরে ফিরল। তখন সন্ধ্যা, আর সে সময় ইমরানের মুখটাও নাকি গোমরা হয়েছিল। তারপর ওরা নাকি একটা নির্জন রাস্তা ধরে যাচ্ছিল। আকবরও পিছু নিল। পথিমধ্যে দেখলো দুজনের মধ্যে বিরাট ঝামেলা পেকে গেছে। ওরা তর্ক বিতর্ক করছে। এক পর্যায়ে রিখিয়া কান্না করতে করতে ইমরানের পায়ে লুটিয়ে পড়ছে। বোঝা যাচ্ছিল ইমরান রিখিয়াকে প্রত্যাখ্যান করছে আর ফিরে যেতে বলছে। কিন্তু রিখিয়া কি করে ফিরে আসবে? সে তো ওর জন্য চলে গিয়েছিল। আর এই কথা যখন ড্রাইভার আমাকে জানালো, আমি বলে দিলাম সে যেন তার সাথে 1-2 জন নিয়ে রিখিয়ার গয়নাগাটি টাকা পয়সা কেড়ে নেয়, কেননা ইমরান সেগুলো যে কোনো সময় আত্মসাৎ করতে পারে। যেই ছেলে প্রতারণা করেছে সেই ছেলে চিন্তাই করবে না, গ্যারান্টি কি? পরে সে আমার কথা মতো কাজটা করলো এবং রিখিয়াকে যেই বস্তির ঘরে জায়গা দিয়েছিল সেখানে সে 1 রাত রাখার জন্য 1000 দিয়েছিল। না হলে অচেনা কাউকে কেউ আশ্রয় দেয়, ওর যেন কোনো ক্ষতি না হয় সেই দিকে আকবরকে নজর দিতে বলেছিলাম। তারপরে কথা তো তোমরা জানোই। আর আকবর যখন সব কিছু আমাকে সুন্দর মতো বুঝিয়ে দিয়ে গেল তখন আমি খুশি হয়ে অর্ধ মাস সমান টাকা দেইনি। সে পুরো মাসে যত ইনকাম করে সেটা জিজ্ঞাসা করে পুরো টাকাটাই দিয়েছি। বলেছি কয়েকদিন আরামে কাটাতে। আমার মা গলা খাঁকড়ে বলল, তা না হয় বুঝলাম, আকবর ভালো ছেলে বলে সব কিছু ঠিকঠাক পেয়েছেন, কিন্তু মেয়েকে কিছুই বললেন না, রাগারাগি করলেন না, এমনকি তার উল্টো খারাপ আচরণকেও গ্রহণ করে নিলেন। সেটা কেন? আপনি তো এমন ছিলেন না। এর মধ্যে আমি আবার প্রশ্ন করে বসলাম,
বাবা, আপু বলছিল ইমরান ভাইকে কেউ বাধ্য করেছিল আপুর সাথে এমন করতে। সেটা কি আপনি করেছিলেন? বাবা আমার প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনলেও আগে মার প্রশ্নের জবাবে বললেন, বললে কি হতো, পাড়াপড়শি আমার মেয়েকে নিয়ে আরও মজা নিত, আমার সাথে তারাও এসে সঙ্গ দিত, তাকে যাচ্ছে তাই বলার সাহস পেত। কিন্তু পরবর্তী কেউ কি কিছু বলার সাহস পেয়েছিল? কারণ আমি আমার মেয়েকে কিছু বলিনি। কার এত সাহস যে আমার উপরে আমার মেয়েকে নিয়ে মন্দ কথা বলবে? এছাড়াও আরেকটা কারণ আছে। তিথিয়াকে যখন আমরা ওর শ্বশুরবাড়ি থেকে আনতে গেলাম, তখন সেখানে রিখিয়ার জন্য বিয়ের প্রস্তাব আসে, যা তোমরা জানো, এবং তারা আমার মেয়েকে বউ করে নিয়েও চলে গেছে। আমি অবাক হলাম যে তারা সব জেনে বিয়ে করাতে প্রস্তুত। অন্যদিকে আমিও জানি আমার মেয়ে আজকে ফিরে আসবে। তাকে আমার জানাশোনায় পুরো রাত নিরাপদে রেখেছিলাম। আমার মেয়ের গায়ে খারাপ বাতাসও লাগেনি। যদি লাগে সেটা পালিয়ে যাওয়া বাক্যটাই শুধু, যেটা ওনারা মেনে নিয়েছেন। এরপর আমি সিদ্ধান্ত নিলাম মেয়ে ফিরলে তাকে সম্মানের সাথে আমি আবার বিয়ে দিব। তাই খারাপ ব্যবহার করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিলাম। নিজেকে অন্যভাবে মেয়ে আর পরিবারের সামনে উপস্থাপন করলাম। আম্মু একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। টেবিলের কয়েকটা এঁটো বাটি হাতে নিয়ে বলল, এবার শান্তি, যাই নিজের কাজ করি। আপনি যা করেছেন নিঃসন্দেহে ভালো করেছেন। এদিকে আমি ঠায় দাঁড়িয়ে আছি বাবার মুখে আরেকটা প্রশ্নের জবাব শুনতে। কিন্তু বাবা মুখটা কালো করে বললেন, তিথিয়া মা শোনো, ইমরানকে কেউ বাধ্য করেছিল নাকি নিজেই এমন করেছিল তা বাবা জানি না। কিন্তু আমি যা করছি তোমাদেরকে সবটাই বলে দিয়েছি। আমি আস্তে আস্তে জবাব দিলাম, তাইলে মনে হয় আসলে উনি আপুকে ঠকাতে চেয়েছিল আর বাড়ির সবার কাছে অপমানিত করে পুরনো ক্ষতের হিসাব নিতে চেয়েছিল। কিন্তু সেটা আর পারলো কোথায়? হা হা হা। হাসতে হাসতে আমি ওনাকে নিয়ে রুমে চলে আসলাম। ভেতরটা অনেক হালকা লাগলেও কোথায় যে একটা সন্দেহ থেকে গেল। ইমরান ছেলেটা আসলে কি প্রতারক ছিল, নাকি বাবা ছাড়াও কেউ সেখানে জড়িত? আর আপুর শ্বশুরবাড়ির লোকেরা এতটা ভালো কি করে হতে পারে? আমার আপুর মতো এত ভুল করা একটা মানুষের সব কিছু এত সহজে কেউ গ্রহণ করতে পারে? সমাজের সব রীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হাসতে হাসতে আমার আপু নিজের বাবার বাড়ি ত্যাগ করেছে, তাও খুব ঘৃণার সাথে। রুমে আসার আগে আমি শেষ শুনছিলাম আমার বাবা মা একে অপরকে বোঝাচ্ছে, দেখো মেয়ে অভিমান করেছে, ঠিকই কদিন পরে ভুলে যাবে, আমাদের ছেড়ে 3 দিনের বেশি থাকতেই পারবে না। বাবা যা যা করছে তা তো শুনলাম, কিন্তু আপু আর তার শ্বশুরবাড়ি নিয়ে আমাদের মাথায় প্রচুর প্রশ্ন। তাছাড়া এই কয়দিনে আমাদের পুরো পরিবারে আপুকে নিয়ে কতই না ধকল গেল। আপুর পালিয়ে যাওয়া থেকে শুরু করে আপুর হবু বরের সাথে আমার বিয়ে, আবার আপু বয়ফ্রেন্ড থেকে প্রতারিত হয়ে ফিরে আসা, পরে আবার বাবা হুট করে ওনার বিয়ে দিয়ে দেওয়া, সব কিছুই কেমন দ্রুত হয়ে গেছে। আর আপুর পক্ষে এতগুলো পরিস্থিতি সামাল দেওয়া তো মুখের কথা ছিল না। তার উপর এখনও তিনি নিশ্চিত না যে ওনার বয়ফ্রেন্ড ওনাকে বাড়ি থেকে বের করে ওই দিন কেন আসেনি। সত্যি তার মন খারাপ ছিল নাকি এর মূলে কেউ রয়েছে? কেননা ইমরান ভাই আপুকে পরে ফোন করে বলছিল তিনি আসতে চেয়েছিলেন, কিন্তু তাকে কেউ না আসতে বাধ্য করেছে। যেহেতু বাবা গয়নাগাটি নিজ সংরক্ষণে নিজের কাছে নিয়ে এসেছেন, তাহলে আপু ভাবতেই পারে যে তাকেও সেভাবে কৌশল করে বাড়ি ফিরিয়ে এনেছেন। গয়না থেকে মেয়ের মূল্য তো বাবাদের কাছে কয়েকশো গুণ বেশি। এদিকে চেনা নেই জানা নেই বড় ঘরের এক ছেলের সাথে বাবা আপুকে বিয়ে দিয়ে দিলেন। সেখানে আপুর এই প্রকার অভিমান করাটাই স্বাভাবিক মনে হচ্ছে আমাদের কাছে। আপু বিদায় হওয়ার পরে আমার স্বামীর সিদ্ধান্ত আমরাও দ্রুত এখান থেকে চলে যাব। ফের যাত্রায় বেশি দিন থাকাটা আমার শ্বশুরবাড়ির লোকেরা মেনে নিবে না। আপুর সাথে যা যা হয়েছে বা হচ্ছে সেসব আপু নিজেই সামাল দিতে পারবে। আমরা বরং ওনাকে ওনার মতোই ছেড়ে দেই, সেটাই ভালো হবে। সন্ধ্যার আগে আগে আমি বাবার বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আসার সময় মা বাবাকে মন খারাপ অবস্থায় দেখে এলাম। আপুও চলে গেছে আর আমিও চলে আসছি। এখন ওনারা একদম খালি। হয়তো দুজনেই গম্ভীর হয়ে দুদিকে বসে থাকবে। মা মাঝে মাঝে দু একটা কথা বলবে আর বাবা তাতে অল্প মাথা নাড়াবে।
শ্বশুরবাড়ি এসে আমি আপুর সাথে নানাভাবে কথা বলার চেষ্টা করেছি। দুলাভাই এবং আপুর শাশুড়ি দুজনের কাছেই ফোন করে কথা বলতে চেয়েছি, কিন্তু কেউ আপুকে কথা বলার জন্য রাজি করাতে পারে না। উল্টো আপুকে বলতে শুনেছি, আপু বলছে ওই বাড়ি এবং বাড়ির প্রতিটা মানুষকে আমি একেবারে ছেড়ে এসেছি, তাদের সাথে আর কোনো যোগাযোগ রাখতে চাই না। আপনারা আমাকে এই অনুরোধ বাদে সব করতে পারেন, আমি মাথা পেতে নেব। এদিকে আপু বিয়ের 3 দিন পেরোনোর পরেও বাবার বাড়ি বেড়াতে যাওয়ার জন্য দুলাভাই রাজি করাতে পারেনি। আপু মনে পুষে রেখেছে তার বাড়ির প্রতিটা মানুষ তার সাথে প্রতারণা করেছে, আর ওনার বিয়েটাও দেওয়া হয়েছে পরিকল্পিত এবং নাটকীয়তায়। কেটে গেল আরও 4 দিন। এর মধ্যে আমরা আবারও আমার মা বাবাকে দেখে আসছি, কিন্তু আপুর সাথে কারোরই কোনো কথা হলো না। আপুর জামাইও কথা বললে বাইরে গিয়ে লুকিয়ে একটু কুশলাদি বিনিময় করে আর জানায় আপু ভালো আছে আর খুশি আছে। দেখতে দেখতে মাসখানেক কেটে গেল, কিন্তু আপুর অভিমান সে আগের মতোই। এদিকে হুট করে খুশির সংবাদও এলো, আপু বাচ্চা কনসিভ করেছে। এটা শোনার পরে আমার মা বাবা আর নিজেদের ধরে রাখতে পারলো না, ছুটে গেল তাদের নিজের মেয়েকে দেখতে। প্রথমবার তারা নাতি নাতনির মুখ দেখবে, তাদের উৎফুল্লতা কে দেখে। আমাদেরকেও যাওয়ার অনুরোধ করেছিল দুলাভাই, কিন্তু আমরা যাইনি। আগে আপুর মান অভিমান ভাঙুক, তবেই আমরা খুশি মনে বেরিয়ে আসব। মা বাবা আপুর ওখানে যাওয়ার পরে আমি ভিতরে একটা অস্থিরতা অনুভব করছিলাম। আমার আপু তাদেরকে অপমান না করে বসে। তারা নিজে গিয়ে যদি মেয়ের শ্বশুরবাড়ি থেকে অপমানিত হয়ে আসেন, তাহলে যে কষ্ট পাবেন তা খুব খারাপ হবে। আমি কোনো কাজে ফোকাস করতে পারছিলাম না। এর মধ্যে বাবার ফোনে কয়েকবার ফোন দিয়েছি, কিন্তু রিসিভ হয়নি। বিকেলের দিকে মা ফোন দিল, দিয়ে ধীর কণ্ঠে বলল, তিথিয়া, তুই কি তোর জামাইকে নিয়ে আজকে আমাদের বাড়িতে আসতে পারবি? বড্ড একা একা লাগছে রে আমাদের। আমি চক্ষু কপাল তুলে জিজ্ঞাসা করলাম, মা কি হয়েছে? আপু তোমাদের সাথে কথা বলছে ঠিকঠাক নাকি করেনি? বাজে ব্যবহার করেছে সবার সামনে? বাবা কি করছে? তোমরা ওখান থেকে খেয়ে আসছো তো? মা একটু দম নিয়ে বলল, তোরা আয়, এসে সব শুনিস। তোর জামাইকে আমি বলে দিচ্ছি, তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে। আমি হ্যাঁ বলে রেখে দিলাম। আমার ভিতরে আরও দুশ্চিন্তা হচ্ছিল, মা এভাবে যেতে বলছে কেন? তবে বুঝতে পারছিলাম আপু নিশ্চিত নিজের জেদ ধরে রেখেছে। আমরা রাত 8টার দিকে বাড়িতে গেলাম। গিয়ে দেখলাম বাবা বাইরে বারান্দায় চেয়ার ফেলে হাত পা ছেড়ে বসে আছে। মাও পাশে কি যেন করছিল। আমাদের দেখে এগিয়ে এসে বলল, তোরা আসছিস, আয় আয় আয়। আমি বললাম, বাড়ির ওই অবস্থা কেন? পর্যাপ্ত আলো নেই? বাবা বাইরে। মা বড় দীর্ঘশ্বাস ফেলে বলল, বিদ্যুৎ নাই রে। তোর বাবা বলছিল এখানে নাকি ঠান্ডা হাওয়া আছে, তাই এখানেই বসে আছে। আমি বাবার হাত ধরে বললাম, ভিতরে আসুন, আর বলুন আপনার বড় মেয়ে আপনাদের কি খাতির যত্ন করলো। বাবা আমার দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলল, যত্ন আত্মীর কমতি রাখেনি, তবে মেঘলা আকাশে কি জ্যোৎস্নার মূল্য আছে বল? মেয়েটা সেই একই অভিমান করে আছে, একটা কথা পর্যন্ত বলেনি। তোর মা তো কেঁদেই ফেলেছিল, তবুও একটাবার আমাদের ধরে বলল না, যা হয়েছে বাদ দাও। শুনে আমার বুকটা কেমন কেঁপে উঠল। এতদিন পরে মা বাবার মুখের দিকে তাকিয়েও একটা মানুষ কিভাবে এমন করতে পারে। এর মধ্যে আমরা ভিতরে গেলাম। মা আমাদের জন্য ঠান্ডা জুস নিয়ে এলো, তারপর আমাদের সাথে বসলো। বাবা চুপ করে থাকলো। মা বসে বলল, রিখিয়া খুব ভালো আছে জানিস, আগের চেয়ে তার চেহারার সতেজতাও বেড়ে দ্বিগুণ। বাচ্চাদের মতো শ্বশুরবাড়ির সব লোকেদের জ্বালিয়ে মারে, কিন্তু তারা মুখের কথাও বলে না। উল্টো এত খেয়াল রাখে যে মনে হয় না এটা অন্য বাড়ির মেয়ে। আমরা তো দেখে ভুলে গেছিলাম রিখিয়া আমাদের সন্তান। আমি অবাক হয়ে বললাম, তারপরও তোমাদের প্রতি আপুর এত অভিমান? বাবা না হয় ভুল করেছেই, সেই ভুলে যদি এত সুন্দর একটা পরিবারে ওনার বিয়ে হয় আর উনি এত ভালো থাকে, তাহলে কি সেই কৃতজ্ঞতাটা অন্তত প্রকাশ করার দরকার ছিল না? বাবা দীর্ঘশ্বাস ছাড়লেন, তারপর বললেন, মানুষ সুসময়ে কখনোই কারো প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে না রে মা। সে দেখছে এভাবেই সে অনেক ভালো আছে, তাই তার মনে হচ্ছে না অভিমান ভেঙে নিজের ইগোকে পরাজিত করা ঠিক হবে। আমি আর আমার স্বামী একে অপরের দিকে তাকালাম। না, আমাদের কাছে কোনো জবাব নেই, তবে বাবা মার ভেতরকার অবস্থা বুঝতে পারছি। সন্তানের অভিমানের স্থায়িত্ব দেখে তাদের ভিতরটা হাহাকারে
না জানি কতটা বিভীষিকাময় হয়ে উঠেছে। আর সেটার আংশিক ভুলতেই আমাদেরকে ডেকেছেন। সেদিন সারা রাত আমরা বাবা মার সাথে গল্প করলাম, তাদেরকে হাসি খুশি রাখার আপ্রাণ চেষ্টা করলাম। আমার স্বামী দেখছিল কয়েকদিন তাদের পাশে আমার থাকা জরুরি, তাই তিনি আমাকে কয়েকদিনের জন্য রেখে একাই চলে গেলেন। ওনারা তো অনেক কাজ পড়ে আছে। বাড়িতে থাকাকালীন চতুর্থ দিন দুলাভাই বাবার নাম্বারে ফোন দিল। বাবা ওয়াশরুমে থাকায় আমি ফোন রিসিভ করলাম। রিসিভ করার পরে উনি যখন বুঝলেন আমি রিসিভ করেছি, তখন তিনি বললেন, বাবার সাথে জরুরি কথা ছিল তিথিয়া, আসলে বলো কিন্তু। আমার কেমন যেন একটা ভয় লাগলো, আর মোরা ভেঙে জিজ্ঞাসা করে ফেললাম, খারাপ কিছু? দুলাভাই একটু চুপ থেকে বলল, তোমার বোন কালকে বিকেলে কাউকে না বলেই কোথায় যেন চলে গিয়েছিল। প্রশ্ন করার পরে হাসতে হাসতে বলল যে কোথায় গিয়েছিল তা নাকি বলা যাবে না। আমিও জোর করিনি, কিন্তু আজকে দুপুরেও সে সেম কাজ করেছে। আমি অনুসরণ করতে গিয়ে বুঝলাম সে ইমরানের সাথে দেখা করতে গিয়েছিল। এখনও তার মাথায় ইমরান এবং ইমরানকে নিয়ে নানান প্রশ্ন। একটা মানুষকে আর কিভাবে ভালোবাসলে সে তার অতীত ভুলবে বলতে পারো? নাকি আমি ইমরানের সত্যিটা সামনে নিয়ে আসব? আমি অবাক হয়ে বললাম, কি সত্যি ইমরান ভাইয়ের? দুলাভাই একটু চুপ থেকে বলল, পরে বলবো এগুলো। আমি দেখি রিখিয়া ইমরানকে কতটা বুঝতে পারে। আমার মনে হচ্ছে দুনিয়ার কোনো কিছুই তাকে বোঝাতে সক্ষম হবে না যতদিন সে নিজে না বুঝছে। তারপর দুলাভাই ফোন কেটে দিল। আমি আসলে অবাক হয়ে ভাবছি, একটা মানুষ কিভাবে এতটা ভালো থেকেও তার খারাপ সত্তাকে হাতড়াতে থাকে। আমি, বাবা মা, এমনকি আমার স্বামীকেও এই ব্যাপারে কিছু বললাম না। নিজেরই খারাপ লাগছে। দুলাভাই কিভাবে যে সহ্য করছে আল্লাহ জানে। আমাকে আমার উনি 5 দিনের দিন বলেছিল এসে নিয়ে যাবে, কিন্তু আমি রাজি হলাম না। আমি আরও কিছুদিন বাবা মার সাথে থাকার আবদার করলাম। দুলাভাইকে মাঝে মাঝে ফোন করে জিজ্ঞাসা করতাম। তিনি বিমর্ষ কণ্ঠে জবাব দেন, তোমার আপু সারাক্ষণ লুকিয়ে কথা বলার সুযোগ খোঁজে। আমি না থাকলে সবার চোখ ফাঁকি দিয়ে বের হয়ে যায়। কিছু জিজ্ঞাসা করলে বলে তার বাসায় ভালো লাগছিল না বলে হাঁটতে বের হয়েছিল। এদিকে মা বাবার কাছে আমার থাকার ঠিক 10ম দিনে আমার ছুটি শেষ হলো। আমার শ্বশুর শাশুড়িও আমাকে নিয়ে যাওয়ার জন্য পাগল প্রায় হয়ে উঠেছে। এদিকে দীর্ঘ 10 দিন পর নিজের স্বামীর সাথে দেখা হচ্ছে। বিয়ের পরে আমরা এই প্রথম দুজন দুজনের থেকে এতদিন দূরে থাকলাম। উনি আসার ঘন্টাখানেক আগে আমি শাড়ি পরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। বারবার দরজার দিকে আমার খেয়াল, কবে বেল বাজবে। কতদিন মানুষটাকে দেখি না, কবে যে তাকে দেখব। আর খুব অভিমানে কপাল ছুঁয়ে বলবো, আমাকে রেখে কিভাবে এতদিন ছিলেন? উড়ে উড়ে আমার কাছে চলে আসতে পারলেন না? কিন্তু উনি আসছেনই না। বেশ খানিকটা সময় পেরোনোর পর হঠাৎ ছোট করে দরজায় বেল বাজলো। আমি শাড়ি ঠিকঠাক আছে কিনা দেখে লজ্জা মিশ্রিত চেহারায় দরজা খুললাম আর মাথা নিচু করে রইলাম। কিন্তু আধা মিনিট চলে গেল, সামনে থেকে কোনো সাড়া শব্দ নাই। আরও 10 সেকেন্ড অতিবাহিত হতেই পিছন থেকে আমার মা জোরে চিৎকার করে বলে উঠল, রিখিয়ার বাবা, দেখে যাও কে আসছে। আমি চোখ তুলে অবাক হয়ে তাকিয়ে দেখি আপু দরজায় দাঁড়িয়ে আছে। আমার মা একটু আসতেই আপু দৌড়ে মাকে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিল। এর মধ্যে বাবা তড়িঘড়ি করে আসলো, আর আপু মাকে ছেড়ে বাবার পা জড়িয়ে বসে পড়লো। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি এতটাই স্রোতের বিপরীতে চলে গেছিলাম যে আমি আমার জীবনের সত্যিকার প্রিয় মানুষগুলোকে চিনতে পারিনি। বাবা আপুকে টেনে তুলে প্রশ্ন করলো, বাবা কি মেয়ের উপরে রাগ করে থাকতে পারে বল? কয়দিন পরে যখন তুই মা হবি তখন বুঝবি সন্তানের জন্য মা বাবার কেমন পড়ে। কিন্তু তুই এভাবে, জামাই কোথায়? আপু কোনো কথা না বলে টেবিলের দিকে চলে গেল। তারপর নিজে নিজে জগ থেকে পানি ঢেলে কতক্ষণ ঢক ঢক করে পানি খেলো। তারপর ডাইনিং চেয়ারে বসে পড়ল। আপুকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে, তবুও আপু দম নিয়ে বলতে লাগলো, কিছুদিন আগে ইমরানকে আমি ফোন দিয়েছিলাম, তারপর দেখাও করেছিলাম। সে বলেছিল সে আমাকে এখনও ভালোবাসে। সেদিন সে ইচ্ছে করে আমাকে ঠকায়নি। গয়নাকাটির বিষয় থেকে শুরু করে কোনো কিছুতেই তার নাকি কোনো দোষ নেই। আমার স্বামীকেও সে এখানে দোষী ইঙ্গিত দিল। আমি তখন দিশেহারা হয়ে গেলাম। শুধু আমার মাথায় ঘুরছিল আমার চারপাশের মানুষ এতটা স্বার্থপর কিভাবে।
আমি বিষয়টার গভীরতা খুঁজতে খুঁজতে আজকে জানতে পারি ইমরান গত মাস থেকে একটা জব করে, আবার নাকি তার মায়ের পছন্দে কোথায় বিয়ে করবে বলেও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তখন আমার কাছে সব কিছু আরও এলোমেলো লাগছিল। আমার আশেপাশে যাদের থেকে সম্ভব খোঁজ নিয়ে জানতে পারি সেই জব নিতে তাকে প্রায় 5 লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছিল। আজকে ইমরানকে আমি সরাসরি প্রশ্ন করলাম, এত টাকা সে কোথায় পেল? তার পারিবারিক অবস্থা তো এতটা ভালো না যে হুট করে এতগুলো টাকা দিয়ে জব পাইয়ে দিবে। আর তার বিয়ে ঠিক হওয়া নিয়ে জানতে চাইলে সে বলে সে নাকি আমার স্বামীর দুর্বলতা নিয়ে আরেকবার একটু খেলতে চাচ্ছিল, কিন্তু যখন জানলো আমি মা হতে চলেছি তখন সে থমকে গেছে। তারপর কী ভেবে যেন বলে দিল তার জবের যে 5 লাখ টাকা সেটা সে আমার স্বামীর কাছ থেকে আমার বিনিময়ে সেই রাতে হরণ করেছিল, আর তাই সে সেদিন আমার সাথে পালিয়ে যায়নি। এখন ভেবেছিল আমাকে নিয়ে আর একটু হেল্পফেল করলে আবারও আমার স্বামীর থেকে মোটা অঙ্কের একটা মুনাফা পাবে, বিনিময়ে সে সরে যাবে। কিন্তু আমার এই অবস্থায় তো সে কিছু করতে পারবে না, যদি ঝামেলায় পড়ে যায়। আপু একটু থেমে এবার ঠোঁট ভেঙে কান্না করতে করতে বলল, বাবা আমার এসব শুনে আমার মনে হচ্ছিল আমি আমার স্থিরতা হারিয়ে ফেলেছি। আমি কার জন্য আমার পরিবার আর আমার পবিত্র জীবন সঙ্গীকে কষ্ট দিয়েছি, যাকে স্বয়ং আল্লাহ আমার ভাগ্যে লিখে রেখেছিল। কতই না ভাগ্যবতী আমি। কিন্তু আমি আমার শ্বশুরবাড়ি যাওয়ার সাহস পাইনি, সোজা তোমাদের কাছে চলে এসেছি। আমি কি ক্ষমা পাওয়ার যোগ্য বাবা? আমার বাবা আপুর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এবার তো ঠিক বেঠিক বুঝতে পেরেছিস নাকি? ভিতর থেকে একটা মানুষের প্রতি তোর বিবেচনা বোধ তো অন্তত আসছে। এটাই দরকার ছিল তোর। তুই এতদিন মানসিক বিকারগ্রস্ত ছিলি। আমার বিশ্বাস তোর জামাই তোকে বুঝবে, কারণ মানুষটা তোকে ভীষণ ভালোবাসে। তাকে এই জীবনে আর কোনোদিন কষ্ট দিস না। আপু কাঁদতেছিল আর বাবার সাথে কথা বলতেছিল। তুমি আমাকে ওনার কাছে নিয়ে যাও, আমি আমার গোটা জীবনটা ওনার গোলামি করার জন্য হলে উৎসর্গ করে দিব। খোলা দরজা দিয়ে ততক্ষণে 2টা মানুষ আমাদের মধ্যে এসে দাঁড়িয়েছে, আমাদের 2 বোনের 2টা বিশ্বস্ত মানুষ। আপুর কাঁধে হাত রেখে দুলাভাই আস্তে আস্তে বলল, আমার কাছে তুমি আজীবন রানীর মতো থাকবে রিখিয়া। আপু দুলাভাইয়ের অস্তিত্ব বুঝে আচমকা উঠেই দুলাভাইকে জড়িয়ে ধরল। তারপর সে কি কান্না! দুলাভাইও ভেজা চোখে হাসির ভান এনে বলছে, কান্না থামাও প্লিজ। আমার সন্তান ভাববে তার আব্বু পচা, তার মাকে শুধু কষ্ট দেয়। আপু আরও কাঁদছে। আমি আমার স্বামীর হাত জড়িয়ে তাদের দুজনের সুন্দর দৃশ্যটা দেখছি। তার মধ্যে তাকিয়ে দেখছি বাবা মার হাত ধরে রান্নাঘরের দিকে যাচ্ছে আর বলছে, আজকে এই বাড়িতে আজকে আনন্দের বন্যা হবে, চলো কি কি রান্না করা যায় দেখি। সবার চোখে মুখে কি নির্ধারণ খুশি, কি উপচে পড়া আনন্দ। বাইরের সূর্যটা প্রায় অস্তমিত, বেলা ফুরিয়ে আসছে, কিন্তু একটা মুগ্ধকর ঝলকানি মেরে আছে যা কবির চোখকে নিমিষ স্তব্ধ করে দেয়। কবি সে সৌন্দর্যকে বিশ্লেষণের জন্য তার ভিতর বুনতে থাকে অজস্র শব্দ। সে শব্দ আর ছন্দ ভাণ্ডার হয় অফুরান। মনে হচ্ছে এখানকার সে খুশির বেলাও আজীবনের জন্য এই মুগ্ধতা নিয়েই দিগন্ত ছুঁই ছুঁই করবে, কিন্তু ছুবে না। ছুলেই যে আধার নেমে আসবে, আর আধার যে এখানে বড্ড বেমানান।